তো সেদিনকে ওই শপিং মলে ওর সাথে দেখা হয়েছিল আমার। খুব ভালো লেগেছে, কথা হয়েছিল, বলেছিল দেখা এসেছে না এখানে শুক্রবার, দেখতে সেল চলছে না, খুব মন লাগছিল কেনার জন্য। হ্যাঁ ও বলছিল সেটাই, অনেক নতুন নতুন ড্রেস এসেছে। হ্যাঁ এসেছে তো সবাই মিলে। ওখানে একটা ঘটনা ঘটলো না, আমি তো শুধু ওকে দেখতাম স্যার, ব্যাস। রোজ দেখতি সৈনিতাকে? হ্যাঁ স্যার, রোজই দেখতাম। কেন? স্যার আমার কলেজে আসতো, দেখতে পেতাম তো দেখে নিতাম। হ্যাঁ, তোর কলেজে তো আরো অনেকে আসতো যাদের দেখার মতো, শুধু নিতাকেই কেন দেখতিস? কিরে ভাই, কি এতটাও কেউ ক্রেজি হয় না মেয়েদের উপর? কোনোদিন প্রবলেমে পড়ে যাবি। লাইক করতাম স্যার ওকে, পছন্দ, ব্যাস। প্রথমে বললি দেখতিস, এবার বলছিস পছন্দ করিস। আমি বললাম স্যার ওকে পছন্দ করি, তাই ওকে দেখতাম। কোন উদ্দেশ্যে দেখতিস? কোনো উদ্দেশ্য ছিল না। আগে কি প্ল্যানিং ছিল তো? কোনো প্ল্যানিং ছিল না। ওকে দেখতিস, পছন্দ করতিস, তো বেটা মনে মনে প্রেমও করতিস নিশ্চয়ই। ব্যাস, মনেই খুশি হয়ে যেতাম ওকে একবার দেখে। না হলে ওর সামনে আজ অব্দি আমার মুখ থেকে একটা কথাও বেরোয়নি। হ্যাঁ, মুখ থেকে তোর কোনো ওয়ার্ড বেরোয়নি, কিন্তু বন্দুক থেকে 8-8টা গুলি বেরিয়ে গেল। দুটো মার্ডার করেছিস তুই। দেখো, আমাকে মেরো না, আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না। আপনি আপনি এটা ভুল করছেন। আমি স্যার কাউকে মার্ডার করিনি স্যার। করিসনি, করিয়েছিস। রাহুল চৌধুরী আর তার ঠাকুরদা মনোহর চৌধুরীকে খুন করিয়েছিস তুই। এখন শুধু বলবি যে কেন করিয়েছিস। না স্যার, আপনি 2 বছর পুরনো কথা আমাকে বলছেন এখন। আমি এসব কিচ্ছু কেন করিনি। রাহুল চৌধুরী আর মনোহর চৌধুরীকে মারালি? কেন সুরেন? কেন কেন? যখনই কোনো সাসপেক্ট প্রশ্নের উত্তর দিতে দ্বিধাবোধ করবে বা তাড়াহুড়ো করবে, তখন আরো গভীরে যাওয়া উচিত, যাতে সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে সত্যি বলে। আবার এটাও হতে পারে সন্দিগ্ধ অপরাধের জন্য নয়, ভয়ের কারণে বিপর্যস্ত হচ্ছে। আমাদের উর্দির কারণে সে ভয় পেয়ে কনফিউজ হচ্ছে। কিন্তু কনফিউজ তো তোমরাও হতে পারো যে তোমাদের টার্গেট কি ঠিক, না তোমাদের কোথাও ভুল হচ্ছে। বড় সে বড় ক্রিমিনাল, ও বিনা 3rd ডিগ্রিতেও নিজের দোষ স্বীকার করবে না। আমি মানি না, সত্যিকে প্রমাণ করার জন্য 3rd ডিগ্রির প্রয়োজন নেই, উপযুক্ত প্রমাণই যথেষ্ট। কারেক্ট। 3rd ডিগ্রি দিয়ে নেওয়া বয়ান সাসপেক্ট কোর্টে বদলাতেও পারে। যদি তোমাদের কাছে সূত্র থাকে, ক্রেডিবল সাক্ষী থাকে, তাহলে ক্রিমিনাল ধরা পড়বেই। আপনি এই ডবল মার্ডার কেসটাতে দোষীর কাছে কিভাবে পৌঁছবেন? খুব মুশকিল হয়েছিল। এই কেসটা আমার ক্যারিয়ারের সব থেকে অদ্ভুত কেসগুলোর মধ্যে একটা। ইনভেস্টিগেশনের সময় যে পরিস্থিতি হলো, যে লোকগুলো সামনে এলো, সবাই সন্দেহের তালিকায় ছিল। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নমঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নমঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি। আরে, এত সকাল সকাল কে বাইরে গেল? ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নমঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং। এই শোন, তোর দাদু কি বাইরে বেরিয়েছে? আমি জানি না মা, কারণ কি হয়েছে? সকাল সকাল বাইরে দরজাটা খোলা দেখলাম, এই জন্য জিজ্ঞাসা করছি। বাবা, হ্যাঁ, তুমি ভেতরে এসো। মনোহর বাবু কি বাইরে কোথাও বেড়াতে বেরিয়েছেন? আমি তো সেটা ঠিক জানি না, তুমি একটু দেখে নাও। ওনার দরজা বন্ধ আছে, এত সকাল সকাল দরজা ধাক্কা দেবো কিনা সেটা ভাবছি। মনোহর বাবু, মনোহর বাবু, দরজা তো খোলাই। নমস্কার বৌদি। নমস্কার, বলুন। মনোহর বাবু আর রাহুল কি বাইরে বেরিয়েছে? জানি না, আমাকে তো বলেনি। না বাবা, আমাকেও তো কিছু বলেনি। বাবা, আমি কাউকে সকালে যেতে দেখিনি, কিন্তু দরজাটা খোলা ছিল, তাও হালকা মতো। ও জুতো তো এখানে, আর আমাদের কখনো না বলে দরজা এইভাবে খুলে রেখে যায় না। রাকেশ, মনোহর বাবুকে ফোন লাগাও।
হতে পারে উনি হয়তো রাহুলকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। হ্যাঁ, কি হয়েছে দাদু? নিতা, তুই কি জানিস মনোহর বাবু আর রাহুল কোথায় গেছে? কোথায় গেছে মানে? নিজেদের ঘরে নেই নাকি? ফোন বেজেই যাচ্ছে, কেউ তো তুলছে না। দাদু, মনোহর আঙ্কেল আর রাহুলের ফোন তো ভিতরেই রয়েছে। ও জুতো এখানে, ফোনও এখানে, এইভাবে কোথায় চলে গেল? এই শোন, তুই এক কাজ কর, তাড়াতাড়ি যা, গিয়ে গ্রামে খোঁজ কর। যা। বৌদি, আপনি চিন্তা করবেন না, হয়তো ঘুরতে বেরিয়েছে গ্রামে, কোথায় আর যাবে। আরে কি হয়েছে দাদা, এখানে তো ভিড় কিসের জন্য? হ্যাঁ? আরে কি দেখুন হয়েছে না দাদা কি হয়ে গেছে এখানে। সকালবেলা এসে দেখছি যে হায় ভগবান, আপনি চেনেন একে? এ তো মনোহর আঙ্কেল আর ওনার নাতি রাহুল। এই সরো, সরে যাও, সরে যান। সরে যাও, সরে যাও, এই সরো, সাইড সাইড হন। পেছনে পেছনে পেছনে। স্যার, আমরা তো কিছু বুঝতেই পারছি না যে এসব এসব কিভাবে হলো। স্যার, অনেক দূর অবধি সার্চ করলাম, কোনো জুতো পাওয়া গেল না। ম্যাডাম, এনাদের জুতো তো বাড়িতে। এই দুজন আপনাদের বাড়ি থেকে কখন বেরোলো, কিভাবে বেরোলো, কিছু জানেন না আপনারা? আগে না স্যার, এই মনোহর বাবুর স্ত্রী রাধা দেবীও ওই ঘরেই শুয়েছিলেন, যেখানে যেখানে এরা দুজন শুয়েছিলেন, কিন্তু উনিও কিছু বুঝতে পারেননি যে এরা কখন উঠলো আর কখন বেরোলো। এখানে নিচে রাহুল শুয়েছিল আর বিছানার ওপর মনোহর বাবু আর তার স্ত্রী রাধা দেবী শুয়েছিলেন। সকালে যখন মনোহর বাবুকে খুঁজতে এখানে এলাম, তখন রাধা দেবী এখানেই শুয়েছিলেন। আমাদের বাড়ির আমার বৌমা ওই প্রথম দেখেছিল যে বাড়ির বাইরের দরজা খোলা রয়েছে। এরা আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন, কালকেই এখানে এসেছিলেন। তার মানে এখানকার লোক নয়? আগে না, মানে মনোহর বাবুর দাদু এখানকার মানুষ, কিন্তু অনেক বছর আগে ভুবনেশ্বরে চলে যান। জানি না কিভাবে এই অঘটন ঘটলো, আমার তো মাথায় কিছুই আসছে না স্যার। যখন রাধা দেবী খবরটা পেলেন, তখন থেকে উনি অসুস্থ হয়ে পড়েন। একা রাধা দেবী আছেন যিনি আমাদের বলতে পারেন যে ওরা দুজন কখন আর কিভাবে গেলেন। স্যার, অ্যাকচুয়ালি ইনি কিছুই জানেন না। আমি তো কথা বলেছি। বাবা, এবার রাহুলের বাবা কমলকে জানানো দরকার। ঠিক আছে। অদ্ভুত ব্যাপার স্যার, দাদু নাতি বাড়ি থেকে বেরিয়ে গেল, আর কেউ জানতে পারলো না। আর স্যার, ওদের পায়ে কিন্তু জুতোও ছিল না, আর দুজনের হাত পিছনে বাঁধা ছিল। ওদের জোর করে বোধহয় নিয়ে যাওয়া হয়েছে। স্যার, দুই ভিকটিমস মনোহর চৌধুরী আর রাহুল চৌধুরী, আর দিদা রাধা চৌধুরী গতকালই এসেছেন। আমাদের ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলতে হবে। স্যার, দূর সম্পর্কের আত্মীয়। রাকেশ তো এটাই বলছিল স্যার, দূর সম্পর্কের আত্মীয়, এমনি দেখা করতে এসেছিল, ক্যাজুয়াল ভিজিট। এত ভয়ঙ্কর কাণ্ড আর ক্যাজুয়াল ভিজিট। নমস্কার রাকেশ বাবু। হ্যাঁ বলুন, কেমন আছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? না,
অঘটন হয়ে গেছে কমলাবাবু। কেন কি হয়েছে? আপনার বাবা আর ছেলে বাবা আর রাহুল কি হয়েছে? না সব ঠিক আছে তো? দুজনে খুন হয়ে গেছেন। আরে কি বলছেন আপনি? এটা কি বলছেন? আজকে সকালে ঘর থেকে বাইরে গিয়েছিলেন বোধহয় হাঁটবার জন্য, তখন তখন কেউ গুলি করে দিয়েছে। না 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 না, এটা হতেই পারে না। আপনি বাজে কথা বলছেন। মিথ্যে বলছে ওরা, মিথ্যে বলছে, এটা হতেই পারে না। রাধা দেবী, আপনাকে আমাদের সাথে কথা বলতে হবে। আপনি বলুন, রুমের ভেতরে কিছু হয়েছিল? উনি জানার পর থেকে কেঁদেই চলেছেন। দেখুন, রাধা দেবীকে আমাদের সাথে কথা বলতেই হবে। রাধা দেবী, মনোহর বাবু আর রাহুল, এই তিনজনই ওই রুমের ভেতরে ছিল। তো রুমের ভেতরে নিশ্চয়ই কিছু হয়েছিল। স্যার, এটা মনোহর আঙ্কেলের ফোন। যখন বাবা চেক করার জন্য ফোনটা করছিল তখন এই ফোনটাই বাজছিল। এটা রাহুলের ফোন হবে। এটা কাস্টডিতে নাও আর লকটা খুলতে বলো। হ্যাঁ স্যার। স্যার, বাবা বলছিলেন যে যখন উনি এ ঘরে এলেন তখন রাধা দেবী ওদিকে শুয়েছিলেন। রাহুলের বিছানা এইখানে করা হয়েছিল নিচে। আমি বিছিয়ে দিয়েছিলাম কাল রাতে। রাহুল, তোমার বিছানাটা নিচে করে দিলে চলবে তো? আরে হ্যাঁ হ্যাঁ চলবে, আমার নিচে শোয়ার অভ্যেস আছে। পায়ে কিছু না পড়ে কেউ মর্নিং ওয়াকের জন্য কেন যাবে? আমরাও তো তাই ভাবছি। আচ্ছা, মনোহর বাবু কি কাজে এখানে এসেছিলেন? বলেছিলাম তো, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হতেন। বাবাকে ফোন করে বলেছিলেন যে আমরা আসছি, আর চলে এলেন। কাজের ব্যাপারে কিছুই বলেননি আমাদের। কিভাবে এলেন? মানে মানে ভুবনেশ্বর থেকে কিভাবে এলেন? ফ্লাইট, ট্রেন, বাস, কার? ট্রেনে এসেছিলেন। দয়া করে শুনবেন, ইন্দোর যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আরে ভাই, সেরকম কোনো অসুবিধা আমাদের হয়নি। তুমি বলো, ব্রিজনাথ বাবু কেমন আছেন? খুব ভালো আছেন বাবা। তোমার কনস্ট্রাকশনের বিজনেস আছে তাই না? হ্যাঁ। কেমন চলছে? এই ভোলেনাথের কৃপা আর আপনাদের গুরুজনদের আশীর্বাদ। খুব ভালো লাগলো আপনারা সময় করে এসেছেন দেখে। আসবো না কেন? এই সমস্ত কথা ফোনে হয় নাকি? আসুন আসুন। আমি আর অভয় দুজনেই রাঁচি স্টেশনে গিয়েছিলাম ওনাদের রিসিভ করতে গতকাল 20 তারিখ সকালে। তারপর সোজা বাড়ি চলে আসি। ওনারা ভুবনেশ্বর থেকে এখানে এসেছেন আর এইভাবে খুন হলেন। রাকেশ বাবু, কোনো আপত্তিজনক ব্যাপার? আপত্তিজনক ব্যাপার আমরা কি করে জানবো? আমরা তো নিজেরাই খুব চিন্তিত। ওনারা আমাদের অতিথি ছিলেন। কি কারণে এসেছিলেন? আগে আমাদের আত্মীয় হতেন, তাই এসেছিলেন। হলে যে সিঁড়িটা আছে সেটা কি ছাদে যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখাও একবার। স্যার, স্যার ছাদের রাস্তা দিয়ে তো বাইরে যাননি। এদিকে সামনের দরজা খোলা ছিল। হতে পারে ছাদ থেকে কেউ এসেছে আর ওখান দিয়ে নিয়ে গেছে। চলো। হ্যাঁ। আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনো আপত্তি করার ব্যাপার? আমি আপনাকে বললাম না, কোনো আপত্তিজনক ব্যাপার ছিল না। ভুবনেশ্বর থেকে মনোহর বাবুর ছেলে আর বউ এখানে আসছেন কি? আগে হ্যাঁ, আমি ফোন করে দিয়েছি। খুব আঘাত পেয়েছেন, বললেন তখনই বেরোচ্ছেন। রাকেশ বাবু, আর ইউ শিওর ওরা কোনো উদ্দেশ্য নিয়ে আসেননি? ক্যাজুয়াল ভিজিট? আমার কথার বিশ্বাস কেন করছেন না? আমি তো কতবার বলছি ওনারা এমনি এসেছিলেন। আসুন স্যার। ভেঙে গেছে? ভাঙা হয়েছে? আমি জানি না স্যার, এই ছিটকে কে ভেঙেছে বুঝতে পারছি না। এসব কি হচ্ছে? দেখুন, এটা উপরের ছিটকিনি, এটা মধ্যের ছিটকিনি, আর এটা নিচের ছিটকিনি। আমি প্রতিদিন রাতেই এই 3টে বন্ধ করে শুই। ওনারা এই 3টে ছিটকিনি খুলে বাইরে বেরিয়েছিল। আমার তো এরকমই মনে হচ্ছে, কিন্তু এটাই ভাবছি যে কোনো আওয়াজ কেন পেলাম না। আর যদি বাইরে বেরোনি, তাহলে দরজা কেন খোলা রেখে গেলেন? সর্বদা এই দরজাটা রাতে বন্ধ থাকে? হ্যাঁ, সব সময়। তাহলে কাল রাতেও নিশ্চয়ই বন্ধই ছিল। হ্যাঁ, তাহলে তো মনে হচ্ছে কেউ এটা ভেঙে ভেতরে ঢুকেছিল।
নিচ থেকে ছাদের উপরে উঠে আসাটা যে কোনো কারোর পক্ষে খুব সহজ। কিন্তু কেউ এভাবে কেন আসবে? এই প্রশ্নটা তো আমারও। কেউ কেন এমনটা করবে? কেউ আপনার বাড়িতে আসা 3 জন গেস্টের মধ্যে 2 জনকে কেন মারবে, যারা ভুবনেশ্বর থেকে জাস্ট একদিন আগে এসেছে? যে ক্ষেত্রে আপনি বলছেন ওরা এমনি এসেছিল, ক্যাজুয়াল ভিজিট। আর দুজনকেই বাইরে পাওয়া যায়, মেইন গেট খোলা পড়ে থাকে, আর দুজনকে মেরে ফেলা হয়, আর দুজনের হাত পেছনে বাঁধা ছিল। আমাকে বিশ্বাস করুন, আমার তো মাথায় কিচ্ছু আসছে না। কে এই ছাদের দরজা ভেঙে ভিতরে এলো আর কে বাইরের দরজা খুললো? স্যার, বাড়িতে কেউ কিচ্ছু জানে না, এমনকি রাধা দেবীও নয়। ছাদ থেকে কেউ এসেছিল, ফোর্স এন্ট্রি ছিল। ছাদের দরজার ছিটকিনি নিশ্চয়ই ভেঙে নিচে নেমে আসে, আর বন্দুক দেখিয়ে মনোহর চৌধুরী ও ওনার নাতিকে সামনের দরজা দিয়ে মার্ডার পয়েন্টে নিয়ে যাওয়া হয় আর মেরে ফেলে। কিন্তু এটা কিভাবে হতে পারে? পুরো বাড়িতে কেউ কিছুই শোনেনি। আই মিন মনোহর চৌধুরী ওয়াইফ, যিনি ওই রুমেই শুয়েছিলেন, উনিও কিছু শোনেননি। একটু অদ্ভুত মনে হচ্ছে না? খুবই অদ্ভুত ছিল, আর এটা আমাদের ইনভেস্টিগেশনের কারণে আরো পেঁচিয়ে যাচ্ছিল। ছাদের ছিটকিনিও ভাঙা ছিল, বাড়ির মেন ডোর খোলা ছিল, ভিকটিমদের জুতো বাড়িতে ছিল, তাদের মোবাইল ফোনও। এর থেকেও বেশি শকিং ছিল এই বাড়ির লোকদের স্টেটমেন্ট। কোন ব্যাপারে? মনোহর চৌধুরীর ফ্যামিলির ব্যাপারে, যারা হঠাৎই ভুবনেশ্বর থেকে এখানে বেড়াতে আসেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, দুজনকে 4-4টে গুলি মারা হয়েছে। গুলির ক্যালিবার .32 রিভলভার। দড়ি? এটা লোকালি ইউজ করা দড়ি। মিস্টিরিয়াস ব্যাপার ডক্টর। জুতো না পরে, মোবাইল না নিয়ে কেউ তো আর খেতে টহল দিতে যায় না। দুজনের পাই হালকা কেটে গেছে। এনাদের রাফ জায়গা থেকে নিয়ে মনে হয় জমিতে নিয়ে যাওয়া হয়েছে, বোধহয় জোর করে। যদি ওনাদের জোর করে নিয়ে যাওয়া হয় তাহলে তো কিছু আওয়াজ হওয়ার কথা, ওনারা চেঁচাতেন বা কিছু তো করতেন। মা, 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 বাবা, এসব কি হয়ে গেল রে? মা, এটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি হয়ে গেল এসব? হঠাৎ কিভাবে শেষ হয়ে গেল মা এসব? আমরা সবাই শুয়েছিলাম বিদ্যামা, কোনো আওয়াজ পর্যন্ত পাইনি। আমি আমার রাহুলকে দেখতে চাই। রাহুল, রাহুল আমার সোনা, রাহুল, রাহুল চুপ কর, রাহুল, রাহুল, রাহুল সোনা। স্যার, খোঁচরদের কাজে লাগিয়ে দিয়েছি। আর স্যার, হতে পারে একজনের বেশি লোক ছিল, এই দুজনকে বন্দুকের ভয় দেখিয়ে খেতে নিয়ে গেছে আর সেখানে গিয়ে মেরে ফেলেছে। স্যার, এটা 20 অক্টোবর ভুবনেশ্বর থেকে এখানে আসে, ঠিকভাবে রেস্টও নেয় না, আর পরের দিন মনোহর বাবু আর নাতিকে খুন করা হয়। অদ্ভুত ব্যাপার, একই ঘরে ঘুমিয়ে থাকা মনোহর বাবুর স্ত্রী রাধা দেবীকে খুনিরা ছোঁয়েও না। স্যার, এটাও তো হতে পারে খুনি ভুবনেশ্বর থেকে পিছু নিচ্ছিল এদের, নয়তো আগে থেকেই জানতো ওরা এখানে আসতে চলেছে, তাই হয়তো এরকম ভাবেই প্ল্যান করেছে। স্যার, ছেলে আর ছেলে স্ত্রী তো চলে এসেছেন, আর এখন হয়তো রাধা দেবীও কথা বলার মতো অবস্থায় এসে ওই গেছেন। 3 জনের সঙ্গে ডিটেলে কথা বলবো। মনে হচ্ছে মনোহর চৌধুরীর এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল, আর সেই উদ্দেশ্যই খুনি পর্যন্ত পৌঁছে দেবে। রাধা দেবী, রাত্রে আপনারা একই সময় শুয়েছিলেন? আমি আর রাহুল প্রথমে ওই ঘরেই ছিলাম, বিশ্রাম করছিলাম। উনি এলেন, কোথা থেকে? ব্রিজনাথের সাথে কথা বলছিলেন। আরে, এখনো পর্যন্ত শোনি তোমরা? খুব দেরি করে ফেলেছো আরে তুমি। কি যে বলো, এতদিন পর দেখা সাক্ষাৎ হলে একটু তো কথাবার্তা হবেই। হ্যাঁ দাদু, দাদু ভাই, সব ঠিক চলছে তো? হ্যাঁ দাদু ভাই, সব ঠিক চলছে, বাকি কথা কালকে বলি। চলো সবাই ঘুমিয়ে পড়ি, ক্লান্ত লাগছে। তারপরে যে ঘুমিয়ে পড়লাম, তখন উঠলাম যখন ব্রিজনাথ এসে আমাকে ডেকে তুললো। উনি জিজ্ঞেস করলেন ওরা দুজন কোথায়। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত কথা হয়েছিল। কি ব্যাপারে কথা হচ্ছিল? এই আত্মীয়দের কথা, দেখা সাক্ষাৎ কম হতো তো, কখনো বছরে একবার, কখনো 2-3 বছরে একবার। আর মনোহর বাবুর সবাইকার খবরটা চাই, ব্যাস। কথায় কথায় সময় কেটে যেত। আপনি বলছিলেন দূর সম্পর্কের আত্মীয়, ঠিক কতটা দূর সম্পর্কের? ওই আমার মামার কাজিনের দিক দিয়ে, দূর সম্পর্কের বোনের ননদের স্বামী। রাধা দেবী, আপনি বলছেন আপনার স্বামী আপনাকে আর আপনার নাতি রাহুলকে বলেছে যে বাকি কথা ব্রিজনাথ বাবুকে কালকে বলবে। হ্যাঁ,
রাধা দেবী, সেটা কি কথা? আপনারা এখানে কি কথা বলতে এসেছেন? বিয়ের কথা? আপনার ছেলে রাহুল আর রাকেশের মেয়ে নিতার বিয়ের ব্যাপারে? হ্যাঁ, মা আর বাবা রাহুলকে নিয়ে এই জন্য এখানে এসেছিলেন। আপনি কেন আসেননি? আমি বেসরকারি ব্যাংকের পাণ্ডবনগর ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার। আমি একদিনের ছুটিও ওখান থেকে পাই না স্যার। এই বিয়ের ব্যাপারটা ওরা জানালেন না কেন, যখন আমি বারবার জিজ্ঞেস করছিলাম? আপনি আমাদের কবে জিজ্ঞাসা করেছেন যে মনোহর বাবুরা এখানে কেন এসেছেন? আমি রাকেশকে অনেকবার জিজ্ঞেস করেছি। তো রাকেশ আপনাকে বলেনি নাকি যে মনোহর বাবু তার নাতির জন্য আমাদের নিতাকে দেখতে এসেছিল? এই ধরুন 2-3 সপ্তাহ আগের ঘটনা। কথা হয় বাবার সাথে ব্রিজনাথ বাবুর, আর বাবা আমাদের বলেছিল যে ও নিতাকে দেখেছিল রাহুলের জন্য। তো এই কথাটা আমাদের কাছে কেন বললেন না? কেন বললো না? আমি রাকেশকে বারবার প্রশ্ন করেছি, কিন্তু বারবারই উনি বলেছেন কোনো বিশেষ ব্যাপার নয়, জাস্ট এমনি এসেছেন, দূরসম্পর্কের আত্মীয়, ক্যাজুয়াল ভিজিট। আমার কথার বিশ্বাস কেন করছেন না? আমি কতবার বলছি ওনারা এমনি এসেছিলেন। না, একদম না। এমনি ঘুরতে এসেছিল নাকি? বাবা 3 সপ্তাহ আগে আমাদের বলেছিল যে রাহুল আর নিতার দুজনের বিয়ের ব্যাপারে কথা বলবে। আরে শোনো শোনো, একটা জরুরি অ্যানাউন্সমেন্ট আছে, সবাই শোনো। আরে আমাকেও তো এক্ষুনি বললে। আরে যখন সব ঠিকঠাক হয়ে যাবে তখনই তো বলবো নাকি? হ্যাঁ বাবা, এখন আপনি বলেই দিন না, কেন এত সাসপেন্স বাড়াচ্ছেন? হ্যাঁ দাদু, এবার তোমার নাম মনোহর বলে কি তুমি সত্যি সত্যি মন গড়া গল্প শোনাবে? খুব তাড়াতাড়ি তোকে এবার বরের সাজে দেখবো। হ্যাঁ, আমি সব ফিক্সড করে দিয়েছি। নিতাই এই বাড়ির নাতবউ হবে। নিতা? আরে ওই আমাদের আত্মীয় আছে না ব্রিজনাথ, ও নাতনি। আচ্ছা, ও কিন্তু বাবা, আপনি হঠাৎ এভাবে কি রকম? আরে হঠাৎ করে কোথায়? তুমি তো ওই দিন 3টে মেয়ের ফটো এনেছিলে না? হ্যাঁ, তা আমি ভাবলাম আর একটা কেন নয়। একে তো আমি 1 বছর আগেই দেখেছি লক্ষ্মীর বিয়েতে। খুব সুন্দরী, সুশীলা, গ্রাজুয়েশনও কমপ্লিট করেছে। এর সাথে একদম পারফেক্ট। সব থেকে বড় কথা হলো যে ব্রিজনাথ বাবু এই প্রপোজালে রাজি। আপনি বলুন ব্রিজনাথ বাবু, কেমন আছেন আপনি? আর কেমন চলছে আপনার রিটায়ারমেন্ট লাইফ? আরে রিটায়ার তো আমি অনেকদিন হয়ে গেছি। ফ্যাক্টরির লোকেরা তোমাকে ছাড়তেই চাইছে না। কখনো রানিং এ রাখছে, কখনো কনসালটেন্ট, কখনো এক্সপার্ট, বিভিন্ন ভাবে কাজে লাগাচ্ছে। আরে এটাই তো আপনার সততার পরিচয়। খুব ভালো হয়েছে আপনি ফোন করেছেন। 1-2 বছর পর পর আমাদের দেখা সাক্ষাৎ হয়, তাও কোনো এক অনুষ্ঠানে 2 মিনিটের জন্য দেখাশোনা হয়, আবার যে যার আরে জায়গায়। এই জন্যই তো বলছি আমরা আবার একটা বিবাহ অনুষ্ঠানে দেখা করি, আর সারা জীবনের জন্য আমরা একটা সম্পর্ক স্থাপন করে ফেলি। ঠিক কি বলতে চাইছেন বুঝলাম না। আপনার নাতনি নিতা কেমন আছে? এই তো খুব ভালো আছে, গ্র্যাজুয়েশন করেছে, আরও পড়বে ভাবছে। কিন্তু আমি বলে দিয়েছি, পড়ো কিন্তু বিয়েও করে নাও। রাকেশ ওর জন্যে পাত্র দেখছে। পাত্র খুঁজছেন আপনারা? আরে পাত্র তো কাছেই রয়েছে, এত খুঁজছেন কেন? আমার নাতি রয়েছে তো, রাহুল। রাহুল? হ্যাঁ ভাই, আমার নাতি রাহুল। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আর MBA এর জন্য প্রিপারেশন নিচ্ছে। একে অপরকে দেখা করিয়ে দিই, এতে কোনো অসুবিধে নেই তো? না না, এরকম কোথায় বললাম? আরে তার জন্যই আমি আপনার নাতনি নিতার হাত আমার নাতি রাহুলের জন্য চাইছি। এই কথাটা তো আমার মাথাতে আসেইনি। খুব ভালো হয়েছে আপনি কথাটা বলেছেন, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আর এই রাহুলকে তো আমি খুব ভালো করেই জানি। তাহলে আসুন এক কাজ করি, একে অপরের সঙ্গে দেখা করিয়ে দিই। দেখুন, আপনি আসুন আমার বাড়িতে, এটাই ভালো হবে। আজকের পৃথিবী যতই আধুনিক হোক না কেন, আপনি আর আমরা তো সেই পুরনো দিনেরই লোক নাকি? ছেলের বাড়ির লোকই আসবে মেয়ের বাড়িতে কথা বলতে। হ্যাঁ ভাই, আমি আসবো, পাকা কথা। এখন যাব খালি হাতে, আর পরের বারে ধুম ধড়াক্কা ব্যান্ড বাজা। বাবা কমল, 19 তারিখের টিকিট বুক করিয়েছি আমি। আরে বাবা, 19 তারিখ? আরে 19 থেকে 22 পর্যন্ত আমাদের জোনাল মিটিং। আরে বাবা, আমি জানতাম, তার জন্যই তো 3টে টিকিট করিয়েছি, তোর মায়ের, আমার আর রাহুলের। তুই আর বৌমা পরে আসবি, বুঝলি? আর বাবা রাহুল, তোমার এখানে কোনো লাভ স্টোরি চালু নেই তো বাবা? না দাদু, কিন্তু নিতার সঙ্গে তুমি তখনই কথা পাকা করবে যখন আমি তোমাকে বলবো। মানে একে অপরকে পছন্দ তো হওয়া উচিত। নিশ্চয়ই পছন্দ হবে বাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। বাবা আর মা রাহুলের সাথে কথা পাকা করতে এসেছিলেন, কিন্তু রাকেশের মুখ থেকে একবার ওই কথা বেরোয়নি। বড় আজব ব্যাপার। আপনি এসেছেন, খুব ভালো লাগছে। আচ্ছা একটা কথা বলুন তো, হ্যাঁ, বলুন। আপনার একটা বন্ধু ছিল না, মোহন? সে তো 2 বছর হয়ে গেল এখান থেকে বাইরে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখো এখানে মা, রাখো রাখো।
এই নিন চা খান। আরে বাবা, চাটা তো খেতেই থাকবো ব্রিজনাথ বাবু। আমি বলছিলাম কি, এই আমাদের তো কথাবার্তা সব হয়েই গেছে ফোনে, তাই তো? হ্যাঁ, এবার একটু এদেরকেও কথা বলার সুযোগ করে দিই আমরা, তাই তো? কি বলেন? অবশ্যই অবশ্যই, এটা তো হতেই হবে। হ্যাঁ কি নিতা? হ্যাঁ ও তো কনস্ট্রাকশন সাইটে আছে, ও তো সকালেই বেরিয়ে গেছে প্রতিদিনের মতো। আমার ছেলেও গেছে ওখানে। আপনার স্বামী আমাদের মিথ্যে বললো কেন? উনি কেন মিথ্যে কথা বলবেন? উনি সত্যি কথাই বলেছেন। মনে হয় আপনারাই নিশ্চয়ই ভুল শুনেছেন। আমরা তো কোনো ভুল শুনিনি, কিন্তু এই বাড়িতে কিছু না কিছু ভুল হয়েছে। আবার আপনার স্বামীর সাথে আমরা কথা বলবো, আর এবার সত্যিটা বের করব। স্যার, এটা কিরকম প্রশ্ন? আপনার ছেলে রাকেশ কি নিতা আর রাহুলের বিয়ে নিয়ে কোনোভাবে অখুশি ছিল? কেন খুশি থাকবে না? আমি রাকেশের বাবা, নিতার দাদু। আমি নিজে নিতার বিয়ের কথা পাকা করেছি। এতে কারোর আপত্তি থাকবে কেন? আমাদের তো পরিষ্কার মনে হচ্ছে যে আপনার ছেলে রাকেশের এই বিয়ে নিয়ে আপত্তি ছিল, না হলে আমাদের মিথ্যে বলতেন না। আপত্তি যদি থাকতো, আপনাকে মিথ্যে কথা বলার বদলে আমাকে হয়তো সত্যি কথা বলতো যে বাবা, আমার এই সম্বন্ধটা পছন্দ নয়। কিন্তু ও তো এরকম কথা কখনো বলেনি। রাকেশ, মনোহর বাবু তার স্ত্রী রাধা দেবী আর নাতি রাহুলের সঙ্গে কাল সকাল 11টার সময় রাঁচি স্টেশনে পৌঁছাচ্ছে। কমল আর ওর স্ত্রী বিদ্যা পরে আসবে, কারণ কমলের হাতে এখন কোনো ছুটি নেই। বাবা, এই সব কথাবার্তা হঠাৎ? হঠাৎ কেন? তুমি আর বৌমা তো নিতার জন্যে পাত্র দেখছিলে না? হ্যাঁ বাবা, আর অনেকের সঙ্গে আলোচনাও চলছিল, কিন্তু আপনি রাহুলকে পছন্দ করলেন। রাহুলের ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি সেরকম কিছু নেই, কিন্তু আজকের আগে রাহুলের কথা আলোচনা হয়নি তো, তাই। আলোচনা হয়নি কারণ ওর কথা মাথাতে আমাদের আসেনি। এখন যখন মাথায় এসেছে, তখন আমার মনে হলো যে আমি ছোট থেকে রাহুলকে তো চিনি, সেই জন্য ফিক্স করে দিলাম। আমি বলছি ও নিতার ক্ষেত্রে সব থেকে উপযুক্ত হবে। কি বৌমা, তুমি কি ভাবছো রাহুলের ব্যাপারে? আপনি যেহেতু এটা ঠিক করেছেন, তাহলে ভালোই হবে। আমি আর কি বলবো। নমস্কার ম্যাডাম। ঠিক আছে, কি খোঁজ বার করলি? ম্যাডাম, কোনো লোকাল সেটিং তো নজরে আসছে না। গুলি চলেছে 4-4টে, টোটাল 8 সেটিং তো হয়েছে, আর তুই দেখতে পাচ্ছিস না? ম্যাডাম, আসলে না, ব্রিজনাথ বাবু কোনো সাধারণ মানুষ নন। রামধীর কেমিক্যাল যেটা আজ এত বড় ফ্যাক্টরি আছে, তাতে ওনার হাত সব থেকে বেশি। তার উপর ওখানকার ওয়ার্কার অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ, খুব কাছের লোক ওনার, আর যথেষ্ট সম্মানও আছে। গ্রামের লোকেরা ভালোবাসে। আর এরকম মানুষের বাড়িতে আসা অতিথিকে মারার কেউ সাহস কেন করবে? গ্রামবাসীরা তো এটাই বলছে। হয়তো গ্রামবাসীরা কিছু জানে, কিন্তু ভয়ে বলতে পারছে না। ভয় পেয়েছে তো মনেও হচ্ছে না। ব্রিজনাথ বাবু তো কোনো দাবাং বা বাহুবলী তো মনে হয় না। না, ওনার সাথে কারো শত্রুতা আছে বলে মনে হয়। ওনার সাথে ছিল না, কিন্তু ওনার অতিথিদের সাথে থাকতেই পারে। সুনীল, একটা কাজ কর, ভালো করে খোঁজ নে, নিশ্চয়ই কোথাও না কোথাও সূত্র পেয়ে যাবি। অমিত মাইনে পেয়েছে তো? হ্যাঁ, বিয়ের কথা হয়েছিল, কিন্তু কোনো পাকা কথা হয়নি। রাকেশ চৌহান, তোমার তৈরি বাড়ির ভিতটা খুবই দুর্বল। কথা ঘোরালে বাড়ি ভেঙে পড়বে। আমরা বারবার একই প্রশ্ন করছি আর আমরা একই উত্তর পাচ্ছি, যে ওরা এখানে এমনি এসেছিল, ক্যাজুয়াল ভিজিট ছিল। হ্যাঁ, এমনি এসেছিল কথা বলতে, কিন্তু কোনো পাকা কথা হয়নি। কিন্তু ওরা এসেছিল কথা পাকা করতে। দু তরফেই কথা হয়েছিল এর আগে। ওদের তোমাদের বাড়ি আসার উদ্দেশ্য, ওদের খাতের যত্ন করার উদ্দেশ্য বিয়ে পাকা করা ছিল, তাই না? তাহলে তুমি বারবার একই কথা বলে যাচ্ছ কেন, যে ওরা এমনি এসেছিল এখানে ক্যাজুয়াল ভিজিট? আমার কাছে তো ওনারা দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন, বেড়াতে এসেছিলেন। বিয়ের কথা তো বাবার সঙ্গে হয়েছিল, আমার খুব বেশি কিছু জানা নেই। তাই আমি এটাই বলেছি যে ওনারা এমনি এসেছিলেন। এবার তুমি চালাকি করার চেষ্টা করছো। তোমার মিথ্যে ধরা পড়ে গেছে, তাই এখন গোল গোল কথা বলছো। তুমি নিজের উদ্দেশ্য লুকোচ্ছ। আমার কোন উদ্দেশ্য বলুন তো? আপনারা কিন্তু তিলকে তাল করছেন। আমি কি বাড়ির একমাত্র যে এই বিয়ের খবরটা জানতো? বাবা তো সবাইকে বলেছিলেন, সরিতাকে, অভয়কে, নিতাকে, কেন রাহুলকে বেঁচেছেন। এই খবরটা শুনে তো আমিও চমকে উঠেছিলাম যে রাহুল হঠাৎ করে কোত্থেকে এসে গেল। আমি তো নিতার সঙ্গে কথাও বলেছিলাম এই বিষয়ে। না না বাবা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। দাদু তোকে এই ব্যাপারে আগে কিছুই বলেনি নিতা? না দাদা, আমি এক্ষুনি জানতে পারলাম। এই তিনটে ছেলেই ভালো ছিল, ভালো ঘর, তোর এদের কাউকে পছন্দ হলো না? বাবা আমার একজন লাইফ পার্টনার পছন্দ করার ছিল, কোনো টিপের পাতা বা ওড়না নয়।
কিছুটা সময় চেয়েছিলাম তোমাদের থেকে, এর মধ্যেই দাদু এই রাহুলের ঘটনাটা ঘটিয়ে ফেললো। এতে আমি কি করব? তার মানে তুই রাহুলকে বিয়ে করতে রাজি নয়? আমি তো এরম কিছু বলিনি। তার মানে তুই রাজি? দাদা, বাবা, এটা কি হচ্ছেটা কি? যিনি একতরফা ডিসিশন নিয়েছেন তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? সত্যি সত্যি তুই রাহুলের ব্যাপারে দাদুকে কিচ্ছু বলিসনি? না বাবা, আমি তো রাহুলকে চিনি না, ওর কথা আমার মাথাতেই আসার কথা নয়। তাহলে হঠাৎ করে ওর কথা কেন উঠলো? আই ডোন্ট নো, এখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করো না, আমাকে কেন? তার মানে তুমি খুশি ছিলেন এই সম্পর্কে? রাহুলকে নিয়ে এমনি কোনো সমস্যা ছিল না আমার। ব্যাস, প্রত্যেক বাবার মতো আমিও আমার মেয়ের জন্য সবচেয়ে ভালো পাত্র খুঁজছিলাম, যে ভালো চাকরি করবে, ভালো মানুষ হবে। 3টে ছেলের সম্বন্ধ এসেছিল আমাদের কাছে, কিন্তু আমাদের দাদু আছে না, উনি নিজে কথা বলে দিলেন, তো ব্যাস হয়ে গেল। ব্যাস, কথা হয়েছিল, পাকা কথা হয়নি। আর কথা পাকা হওয়ার আগে না পাত্র থাকলো আর না তার দাদু। আমি আপনার ইঙ্গিতটা ভালোই বুঝতে পারছি। আমাদেরকেই সন্দেহ করছেন তো? আপনি সুযোগ করে দিয়েছেন আমাদের মিথ্যে বলে। যদি আমাদের পাত্র পছন্দ নাও হতো, তাহলেও আমরা এতটা পাগল হয়ে যাইনি যে বাড়িতে আসা আত্মীয়কে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে গুলি মেরে দেবো। আপনি আমাদের পিছনে সময় নষ্ট করছেন। ব্যাপারটা এরকম নয় তো যে ঘটনাটা ভুবনেশ্বরের সঙ্গে জড়িত, যেটা এখানে ঘটানো হলো, যাতে সবার আঙুল আমাদের দিকে ওঠে? এক ঢিলে দুটো পাখি মারা হলো। আমাদের একটা সম্পর্ক হতে যাচ্ছিল, বিয়ের কথাবার্তা চলছিল, আর আমাদের বাড়িতে এমন দুর্ঘটনা ঘটে গেল। বাবা কমল, তোমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই। দেখুন, আমরা আপনাকে ক্ষমা চাইবার কথা বলছি না, শুধু আপনার থেকে প্রশ্নের উত্তর চাইছি যে আপনাদের বাড়িতে কি এই সম্পর্ক নিয়ে কারোর মনে কি কিছু, কোনো রাগ, কোনো আপত্তি বা কোনো অনিচ্ছা ছিল? কারোর কোনো অনিচ্ছা ছিল না। তাহলে কে এই নোংরা কাজটা করলো, যে আমার বাবাকে আর আমার একমাত্র সন্তানকে এইভাবে মেরে দিল এখানে কার্শিবাগে? নাম মনোহর চৌধুরী, উনি আরো ওনার নাতি রাহুল মারা গেছে। ঠিক আছে, আমি এই ফ্যামিলির ডিটেলস বের করে আপনাকে জানাচ্ছি। দেখুন, আমাদের পুরো ডিটেলস চাই। এই মনোহর বাবুর ছেলে পাণ্ডব চৌধুরী, কমন ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ম্যানেজার। হ্যাঁ, নোট করে নিয়েছি। আমাদের সন্দেহ ওরা ভুবনেশ্বর থেকে এখানে আসার জন্য যখন রওনা দেয়, তখনই ওদের স্পট করা হয়। কেউ ওদের ফলো করছিল। আপনি আপনার খোঁজরদের কাজে লাগিয়ে এর খোঁজ দিন আমাকে। আপনি আমাকে 2-3 দিন সময় দিন, আমি সমস্ত খোঁজরদের কাজে লাগিয়ে থ্যাংক দিচ্ছি। ইউ সঞ্জীব বাবু। স্যার, সাইবার সেল থেকে ফোন ছিল, কাল সন্ধ্যের মধ্যে রাহুলের ফোন আনলক হয়ে যাবে। দুবে, আমার এইসব লোকেদের ফোন রেকর্ডস চাই। ব্রিজনাথ চৌহান, রাকেশ চৌহান, অভয় চৌহান, নীতা চৌহান, মনোহর, রাহুল আর কমল চৌধুরী। এদের ফোন কোম্পানিকে বলবে যে খুব তাড়াতাড়ি লাগবে। এসপি সাহেবের লেটারটাও জুড়ে দেবে। এটা কি সম্ভব? ভুবনেশ্বর থেকে কার্শিবাগ পর্যন্ত ওই ফ্যামিলির পেছনে 1-এর বেশি লোক পড়েছিল, আর কার্শিবাগে একদিনের জন্য ওয়েট করে, তার পরের দিন সকালে ওরা ব্রিজনাথের বাড়িতে প্রবেশ করে, মনোহর চৌধুরী আর রাহুলকে কিডন্যাপ করে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ওদেরকে মেরে ফেলে আর ভুবনেশ্বর ফিরে আসে। ওরা নিশ্চয়ই 1-এর বেশি ছিল। ছাদের দরজাটা ভাঙা, ঘুমিয়ে থাকা 2 ব্যক্তিকে বন্দুক দেখিয়ে বিনা আওয়াজে কিডন্যাপ করা, বাইরে নিয়ে যাওয়া, তারপর শুট আউট। এই সন্দেহটা আমাদেরও হচ্ছিল, কিন্তু এর থেকেও বেশি একটা হয়রানির ব্যাপার আমাদের সামনে এলো। যদি বাইরে থেকে এসে অপারেশন করাটা এতটাই সহজ হয়, তো বাড়ির ভেতর থেকে এটা করা তো দুধ ভাত। স্যার, চৌহান ফ্যামিলিতে যদি মাস্টারমাইন্ড থেকে থাকে, সেটা অবশ্যই রাকেশ। আর স্যার, সব থেকে তাজ্জবের ব্যাপার হলো রাধা দেবী ওই রুমে থাকা সত্ত্বেও এত কিছু হওয়ার পরও উনি কিছু টের পেলেন না। কিন্তু এর থেকেও বেশি তাজ্জবের ব্যাপার হলো এটা রাধা দেবীকে সঙ্গে নিয়ে যায়নি। স্যার, হতে পারে খুনির টার্গেটস শুধু মনোহর বাবু আর রাহুল ছিল। স্যার, আমি কার্শিবাগেই থাকি স্যার। ডিগ্রির পরে 2 বছর ধরে আমি জামশেদপুরেই রয়েছি। ওখানে একটা স্টিল কোম্পানি প্রোডাকশন ইউনিটের ম্যানেজারের মতো একটা পোস্ট। তাহলে তোর ওই ম্যানেজার লেভেলের এক্সপিরিয়েন্সকেই কাণ্ড ঘটাতে লাগিয়েছিস। জামশেদপুর থেকে প্ল্যানিং ম্যানেজ করেছিস। এই দুটো খুন তুই কাকে দিয়ে করিয়েছিস? স্যার, আমি হাত জোর করছি, আপনি আমাকে এরকম অপবাদ দেবেন না। আমি তো এটাও জানতাম না যে নিতা বিয়ে করতে চলেছে, আর যদি জানতেও পারতাম তো কি করে নিতাম? কাউকে মেরে আমি কি পাবো স্যার? আর নিতা আমার কোনোদিনও ছিল না, আমি ভাবিও নি। তো ওর পেছনে পুরো জীবন কেন নষ্ট করতাম স্যার? এখানে অনেক খোঁজ নিলাম স্যার, এখনো তেমন পরিষ্কার কিছু সামনে আসেনি। খোঁচর লাগিয়েছি, গভীর তল্লাশিও করেছি, কিন্তু সরি, কিছুই চোখে পড়েনি। হিস্ট্রি শিটারের কোনো ব্যাপার আছে? আমরা তো অনেককে জেরা করলাম, আর অনেক খোঁচরদেরকেও লাগিয়েছি। মনে হচ্ছে এই ষড়যন্ত্রটা অনেকটা গভীর। কিন্তু ভুবনেশ্বর থেকে কার্শিবাগ বিহারের মধ্যে অনেক কিছুই হতে পারে, তবে আসল মোটিভটা তো সামনে আসুক। পুলিশের লোকেরা বলছে বডি পরশু হ্যান্ড ওভার করবে। কি করবো মা? শেষকৃত্য এখানেই করবো না ভুবনেশ্বর নিয়ে যাব? আমি কি বলবো মা?
তোর যা মনে হয় তাই করে নে। স্যার, একটা পসিবিলিটি এটাও হতে পারে যে টার্গেট মনোহর চৌধুরী ছিলেন আর রাহুল কোলাটেরাল ড্যামেজ কোনো কারণ ছাড়াই মারা গেল। তোমার ইশারা কমল চৌধুরীর দিকে, আমরাও তাকে সাসপেক্ট ভেবে চলছিলাম। স্যার, এটাও হতে পারে যে টার্গেট রাহুলই ছিল আর মনোহর চৌধুরী কোলাটেরাল ড্যামেজ। আর স্যার, এটাও হতে পারে যে ওই রাহুল কিংবা নিতারও কোনো অতীত ছিল, যেমন ওই সুরেন, হতে পারে ও ইনভলভ আছে আর আপনাদের সামনে নাটক করছে হয়তো। ফাইনালি আমরা নিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাই। আমাদের স্ট্রংলি মনে হচ্ছিল যে ওই বাড়িতে এমন কিছু আছে যেটা আমাদের থেকে লুকোনো হচ্ছে। যখন আমরা জানলাম একদম শকড হয়ে গেলাম। কেমন শকড? দেখো নিতা, তোমার হয়তো এমন কিছু জানা আছে যেটা আমাদের জানা নেই, তাই একদম সোজা কথা বলো, এই দুটো খুন কে করেছে? তুমি রাহুলের সাথে বিয়ে করতে চাওনি, তাই না? তোমার দাদুর সিদ্ধান্তে তুমি মত দাওনি। এরকম কিছু না, আমি এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। তাহলে কিরকম ছিল? কে সামিল ছিল? তোমার বাবা রাকেশ আর বড় ভাই অভয়? তাহলে কি তোমার মা সরিতা, দাদু ব্রিজনাথ এই দুজনকে বাঁচানোর চেষ্টা করছেন? বেরোচ্ছি বাবা। স্যার, আমি কিচ্ছু জানি না। যখন এসব হয়েছে আমি ঘুমাচ্ছিলাম আমার ঘরে। ওই ঘরে কি তোমার দাদা অভয়ও শোয়? হ্যাঁ, যখন তুমি উঠলে অভয় রুমে ছিল কি ছিল না? আমি তো সবার শেষে উঠেছিলাম, সবাই তখন মেন রুমে ছিল। সেদিন যখন মনোহর বাবুর ফ্যামিলি এলো, খাওয়া দাওয়া হলো, তোমার আর রাহুলের কথা হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছিল। ফর্মাল কথাবার্তা হয়েছিল, দুজন দুজনের পছন্দ অপছন্দ এসব নিয়ে, ভবিষ্যৎ চিন্তা এইসব। সেটা কি তোমাদের প্রথম সাক্ষাৎ? হ্যাঁ স্যার, মানে এর আগে ছোটবেলা থেকে এখন অব্দি কখনো কখনো আত্মীয়দের বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, কথা হয়নি। এর আগে যখন রাহুলের সাথে কথা হয়েছিল, রাহুল কখনো নিজের পাস্ট সম্পর্কে বলেছিল? কোনো এক্স বা কিছু? বা তুমি কি বলেছিলে তোমার এক্স এর ব্যাপারে? স্যার, আমার কোনো এক্স ছিল না, রাহুলও আমাকে এরকম কিছু বলেনি। রাহুল তোমায় বিয়ে করতে চেয়েছিল? চাইতো না এরকম তো বলেনি। আর তুমি? হ্যাঁ, দাদুর ইচ্ছে ছিল। দাদুর ইচ্ছে ছিল, তোমার ইচ্ছে ছিল না? এরকম নয় তাহলে কি ছিল? স্যার, ইচ্ছেটা মেনে নিয়েছিলাম। জবরদস্তি? কোনো জবরদস্তি ছিল না। আমি তো এটাই বুঝতে পারছি না কে আমাদের ঘরে এসেছিল আর কে সব করেছে। আমি কিচ্ছু জানি না। ছাদের যে ছিটকিনিটা ভাঙা হয়েছে সেটা কি সত্যি বাইরের লোক ভেঙেছে, নাকি সেটা বাড়িরই কেউ ভেঙে রেখেছিল আমাদের গুলিয়ে দেওয়ার জন্য? স্যার, আমি কখন থেকে আপনাকে বোঝাতে চেষ্টা করছি আমি কিচ্ছু জানি না। আমি আমার ঘরে শুয়েছিলাম, যখন ঘুম ভাঙলো বাইরে এলাম, তখন দেখলাম সবাই মনোহর বাবু আর রাহুলকে খুঁজছে। আমি কি যেতে পারি? থ্যাংক ইউ। ও অনেক কিছুই বলছে, কিন্তু তার থেকেও বেশি কিছু আছে যেটাও বলছে না। স্যার, ওরও পাস্ট হতে পারে, ও গ্রাজুয়েট, ওর কলেজে গিয়ে সার্চ করে দেখি। হ্যাঁ, আমার 1 বছরের ফোন রেকর্ডস চাই। হ্যাঁ, 1 বছরের, সুপার আর্জেন্ট। হয়তো আপনাকে দ্বিগুণ চেষ্টা করতে হতে পারে, দরকার হলে 4 গুণ চেষ্টা করতে হতে পারে, কিন্তু আমার পুরো 1 বছরের ফোন রেকর্ডস চাই। স্যার, একদম পুরো রুট? হ্যাঁ, একদম পুরো রুট, ভুবনেশ্বর থেকে রাঁচি পর্যন্ত। আর রাঁচি পৌঁছানোর পর আরো কয়েকজনের নাম্বার স্ক্যান করা বাকি আছে। শুরুটা আমরা রাহুলকে দিয়ে করেছি, আর জানতে পেরেছি রাহুল পুরো রাস্তা নিতার সাথে টাচে ছিল। হ্যাঁ, এই স্টেশনে পৌঁছলাম, এসে দেখা করছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো, আমিও তো তোমার অপেক্ষাতে আছি। ইনফ্যাক্ট রেডি হচ্ছি ফুল অন সুন্দরী সুশীলা নারীর অভিনয় করার জন্য। হ্যাঁ, আমিও ভোলা ভালা গুড বয় হওয়ারই অ্যাক্টিং করছি। চলো এবার রাখছি, ওরা গাড়িতে বসে গেছেন। সি ইউ সুন। আই লাভ ইউ। লাভ ইউ টু বেবি। তার মানে এই নিতাও মিথ্যে বলছে। দুজনের প্রথম সাক্ষাৎ এই কার্সিবাগেই হয়নি। স্যার, ভুবনেশ্বর থেকে কার্সিবাগের জার্নির কথা ছাড়ুন, ওরা 1 বছর ধরে টাচে ছিল, প্রায় রোজই কথা হতো। আমি নিতার ফোন রেকর্ডসও চেক করেছি, ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছিল। দুটো লোককে খুনের ষড়যন্ত্র হয়েছিল, বিয়ের কথার আড়ালে ষড়যন্ত্র চলছিল। এই দুটো পরিবারের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিও থাকতে পারে। ধরা যাক প্রথম ষড়যন্ত্র সফল,
মনোহর চৌধুরী এবং তার নাতি রাহুল চৌধুরীকে খুনের ষড়যন্ত্র। এতে কোনো রকমের সন্দেহ নেই এই ষড়যন্ত্র নিতার সম্বন্ধের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। কিন্তু এটা থেকে আরেকটা প্রশ্ন আসে, হয়তো চৌধুরী পরিবারকে কার্সিবাকে ডাকাটাই একটা ষড়যন্ত্র হতে পারে, মানে খুন করার উদ্দেশ্যেই হয়তো ওদিকে ডাকা হয়েছিল। এখানে একটাই ষড়যন্ত্র ছিল না, একটার বেশি ছিল। এই বিয়ের ব্যাপারটার পেছনেও একটা ষড়যন্ত্র ছিল। তার একটা ছোট্ট সূত্র আমাদের হাতে এসে পড়ে, ব্যাস সেই সূত্র ধরে আমরা অন্য দিকটায় নজর দিই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.